হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কিন্তু এখন প্রত্যেকেরই একটা কমেন্ট আমার কাছে আসছে, বা আমার যে সকল স্টুডেন্টরা আছে হোয়াটসঅ্যাপে মেসেজও করছে, স্যার এসএলএসটির সিলেবাসটা কি একই থাকবে, বা সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করুন। কারণ দেখো, আমাদের যে নোটিফিকেশন এখনো 30 তারিখে আসার কথা, অর্থাৎ আগামীকাল হয়তো নোটিফিকেশন আসবে। সেখানে যদি সিলেবাস চেঞ্জ হয়, অবশ্যই আমরা দেখতে পাবো যে সিলেবাস কি চেঞ্জ হয়েছে। কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা হয়তো ততটা নেই, কারণ 2016তে যারা এক্সাম দিয়েছিল, যেই সিলেবাসের উপর এক্সাম হয়েছিল, সেই সিলেবাসটা থাকাই কিন্তু বাঞ্ছনীয়, বা সেরকমই কিন্তু চিন্তাভাবনা চলছে। তো সেক্ষেত্রে সেই দিক থেকে যদি আমরা দেখি যে 2016 সালে যে সিলেবাস ছিল আমাদের সংস্কৃত, সেই সিলেবাস নিয়ে আজকে কিছু তথ্য আমি আলোচনা করব, এবং এই কম সময়ে 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ আমরা খুব কম টাইমের মধ্যে কিভাবে একটা জায়গাতে পৌঁছতে পারবো, সিলেবাসটাকে কভার করতে পারবো, সেই সম্পূর্ণ আলোচনা কিন্তু আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। কোন কোন দিকটা পড়বো, কোন জায়গা থেকে কি পড়তে হবে, টোটাল A to Z কিন্তু আজকে এই যে ভিডিও, এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলে দেবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে তোমরা এনটিএ ইউজিসি নেটের সংস্কৃত থেকে এসএলএসটি সংস্কৃত, ঝাড়খণ্ড সংস্কৃত, ঠিক আছে, মানে ইত্যাদি সংস্কৃতের যে সকল টিচার রিক্রুটমেন্টের যে এক্সামগুলো হয়, A to Z তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে চলেছো। আর যারা শুধুমাত্র এসএলএসটি বা ঝাড়খণ্ড ইত্যাদি সংস্কৃত নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তারা যদি প্রিপারেশন আরও তোমরা নিজেদের থেকে আরও যদি বেটার কিছু চিন্তা ভাবনা করছো, তাহলে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কারণ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা এইখান থেকে কিছু তথ্য, অর্থাৎ আমাদের যে ব্যাচ, পেড ব্যাচ, সেই পেড ব্যাচ কিন্তু শুরু হয়েছে, আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সেটাও কিন্তু এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে আজকে আমি আলোচনা করব, যে কিভাবে আমরা একটা রোড ম্যাপ, অর্থাৎ কিভাবে তোমরা এগিয়ে যাবে বা আমরা এগিয়ে চলেছি আমাদের কোর্সটাকে নিয়ে, সেটা নিয়ে কিন্তু এই সম্পূর্ণ আলোচনা করব। তার জন্য অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টোটাল A to Z তথ্য কিন্তু পেয়ে যাবে। দেখো, অনেকেই কিন্তু পেড ব্যাচে অংশগ্রহণ করেছে, তোমরা চাইলেও কিন্তু অংশগ্রহণ করতে পারো, এবং ক্লাসটাকে নিয়ে তোমরা বেটার কোনো সলিউশন যাতে পেতে পারো, তার ব্যবস্থা কিন্তু আমাদের কেএম টিউটর যে টিম, সে কিন্তু করতে চলেছে। তো যাই হোক, আজকাল সরাসরি আমাদের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা চলে যাব। দেখো, এসএলএসটি বা এসএসসি সংস্কৃত তার পিজি, অর্থাৎ অনার্স যে পিজি, তার সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। দেখো, আমরা যদি পুরো সিলেবাসটা একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সিলেবাসটা মূলত দুটি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে সাহিত্যের টপিক আছে, 2 নম্বর হচ্ছে ব্যাকরণের টপিক। তাহলে সাহিত্য আর ব্যাকরণ, এই দুটো টপিক মিলিয়েই কিন্তু আমাদের যে এসএলএসটি, অর্থাৎ বহু প্রতীক্ষিত, বিগত 10 বছরের একটা যে কোনো এসএলএসটি এক্সাম আমরা দেখতে পাইনি, সেই এক্সাম আমরা দেখতে চলেছি। তার সিলেবাস নিয়ে আজকে একটু আলোচনা করব, যে কোন কোন দিকগুলো পড়লে তুমি তোমার একটা জায়গাতে তৈরি হতে পারবে, বা একটা তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, যে না, আমি কিছুটা হলেও পরীক্ষাতে পড়েছি, বা কিছুটা হলেও আমি করে আসতে পারবো। কারণ পরবর্তী এক্সাম কবে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে একটা এক্সাম হতে চলেছে, এর পরবর্তী এক্সাম কবে আসতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আর আমাদের একটু বলে রাখি, আমাদের যে ব্যাচগুলো এখন চলছে, দেখো, WBPSC, অর্থাৎ আমাদের যে পিএসসির মাধ্যমে যে মাস্টার আর মিস্টার রিক্রুটমেন্টের কথা হয়েছে, সেখানে কিন্তু আমাদের ব্যাচ অলরেডি চলছে। WBSLST, অর্থাৎ আমাদের এই যে এখন যেটা চর্চিত বিষয় WBSLST বা এসএসসি, তাদের ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো, বা তোমার প্রিপারেশনটাকে আরো বেটার করার জন্য। তার সাথে সাথে ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডে যে এসএলএসটি, হুম ঝাড়খণ্ড এসএলএসটি বা ঝাড়খণ্ড যে এসএসসি, ডিসেম্বর নাগাদ এক্সাম হওয়ার কথা আছে। প্রায় 1 লক্ষের মতো ভ্যাকেন্সি আছে। বহু ছাত্রছাত্রী অলরেডি আমাদের এখান থেকে পাস করে অলরেডি সেখানে ঝাড়খণ্ডে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু চাকরি করছে, বিহারের বিভিন্ন স্কুলে চাকরি করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু সেই সুযোগটা পেতে পারো। তোমরা যদি সেই জায়গাতে যেতে চাও, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি বারবার বললাম, 7407083623, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারো। তো যাই হোক, আজকে আমরা সরাসরি দেখো, আমরা সরাসরি আজকে আমাদের সিলেবাসের যে আলোচনা, সেই সিলেবাসের আলোচনাতে চলে যাচ্ছি। দেখো, আমরা কি বললাম, মূলত আমাদের সিলেবাসটাকে দুটি ভাগে বিভক্ত, একটি হলো সাহিত্য, একটি হচ্ছে ব্যাকরণ, মূলত দুই ভাগ।
এবারে সাহিত্যের মধ্যে আরো কিছু ভাগ আমরা এখানে দেখতে পাবো। সাহিত্যের দিক থেকে যদি আমরা দেখি, এই সাহিত্যকে আবার দুই ভাগে বিভক্ত। এই সাহিত্য কি বললাম, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বেদ অর্থাৎ বৈদিক সাহিত্য, আর একটা হচ্ছে লৌকিক সাহিত্য। দেখো, একটা আসবে লৌকিক সাহিত্য, একটা আসবে বৈদিক সাহিত্য। দেখো বৈদিক সাহিত্যের মধ্যে দেখো প্রথমে যদি আমরা দেখি বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে, কারণ মূলত এই যে কম টাইম 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদেরকে একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে, রোড ম্যাপ তৈরি করতে হবে, কিভাবে আমরা যাব আর কি কি বিষয় আমাদেরকে এখানে পড়তে হবে। দেখো, তো তার জন্যই কিন্তু আজকে মূলত এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেকে এটা রিকোয়েস্ট ছিল যে স্যার একটা কি সিলেবাস সম্পর্কে আলোচনা করুন, এবং তার সাথে সাথে আমরা কিভাবে এগিয়ে যাব সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব আমরা। দেখো বৈদিক সাহিত্যে যদি আমরা দেখি, তো তার সিলেবাস সম্পর্কে যদি আমরা দেখি, বৈদিক সাহিত্যের মধ্যে সিলেবাস তো খুব ছোট দেওয়া আছে। সংগীত সাহিত্য আলোচনা করো, বেদাঙ্গ আলোচনা করো, উপনিষদ আলোচনা করো, আর তো কিছু নেই। কিন্তু তার বাইরেও অনেক কিছু জিনিস রয়ে যায় যেগুলো আমাদেরকে পড়তে হয়, বা একটা যখন কম্পিটিশন প্রিপারেশন, আমাদের কম্পিটিশন যেভাবে বাড়ছে সেই হিসাবে প্রিপারেশনটা যদি আমরা এগিয়ে নিয়ে যাই, আমাদেরকে বেটার কিছু চিন্তা ভাবনা করতে হবে। আর বেটার কিছু চিন্তা ভাবনা হয়তো একটা কোশ্চেন এখানে পড়ে গেল, এখান থেকে আমি করতে পারলাম না, তাহলে সেটাই কিন্তু কম্পিটিশনে একটা বিরাট মাত্রা হয়ে দাঁড়াবে। তো তার জন্য দেখো, বেদ থেকে যেটা পড়বে প্রথম তোমাদের পয়েন্ট থাকবে কি, বেদ সম্পর্কিত উক্তি, অর্থাৎ বেদ থেকে কে কি উক্তি করে গেছে, বেদ সম্পর্কিত কিছু উক্তি। হ্যাঁ, বেদকে কোন আচার্য কি বলে গেছে, কোন বৈদিক আচার্যকে কি বলে গেছে, বেদ সম্পর্কে বিভিন্ন উক্তি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি দেখতে হবে, বেদের রচনাকাল। দেখো রচনাকাল, বেদ যদি আমরা দেখি, বেদের রচনাকাল সম্পর্কে তোমাকে পড়তে হবে। বেদ সম্পর্কিত বিভিন্ন উক্তি 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট আসবে কি, বেদের রচনাকাল। 3 নম্বর পয়েন্ট যে তোমাকে দেখতে হবে সেটা কি দেখবো আমরা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সংহিতা সাহিত্য, অর্থাৎ 4টা যে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদের বিষয়বস্তু, 4টি বেদের বিষয়বস্তু, যেটা কিনা আমি, যারা আমার ক্লাস এখনো পর্যন্ত জয়েন করেছো, তোমাদেরকে এই তথ্যগুলো আমি পড়িয়েছি, বা এর নোটপত্র বা পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। 4টি বেদের বিষয়বস্তু অর্থাৎ তাদের সংহিতা, সংহিতা মানে ঋক সংহিতা, সাম, যজু, অথর্ব, ব্রাহ্মণ, বিভিন্ন বেদের কে, কোন বেদের কি কি ব্রাহ্মণ গ্রন্থ আছে। ঠিক আছে, তাহলে বিষয়বস্তুর মধ্যে কি আসবে, এখানে ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ গ্রন্থগুলো কি কি আছে, আরণ্যক গ্রন্থগুলো কি কি আছে, উপনিষদ গ্রন্থগুলো কি কি আছে, বেদ সম্পর্কিত বিভিন্ন যজ্ঞ কি কি আছে, যেমন পঞ্চমহাযজ্ঞ হতে পারে, এটা বেদাঙ্গ ইত্যাদি আসবে। তারপরে আসবে কি, আসবে বেদাঙ্গ, বেদাঙ্গ চলে আসবে আমাদের। এবং বেদাঙ্গর মধ্যে আমরা কল্পসূক্ত পাবো, যে 6টি অঙ্গ, তার মধ্যে আমরা কল্পসূক্ত পাবো। সেই কল্পসূক্তের বিভিন্ন ভাগ, মানে 4টা যে ভাগ আছে, সৌতসূত্র, গীর্যসূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র, তার বিভিন্ন যে ভাগ, সেই ভাগ সম্পর্কে আমাদের দেখতে হবে। বৈদিক ছন্দ সম্পর্কে আমাদের সেই জ্ঞানটা রাখতে হবে। 26 প্রকারের যে বৈদিক ছন্দ আছে, হ্যাঁ, সেই 26 প্রকারের বৈদিক ছন্দ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানে ইত্যাদি ভাবে বৈদিক সাহিত্যটা তো আমাদের জাস্ট সিলেবাসের মধ্যে, যদি আমরা দেখো সিলেবাসের মধ্যে দেখো, সাহিত্যের দিক থেকে যদি আমরা বেদে আসি, দেখো শুধুমাত্র দেওয়া আছে বেদ, উপনিষদ এবং বেদাঙ্গ, এই 3টে পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করেছে। বেদ, বেদের উপনিষদ কি, বেদাঙ্গ কি। কিন্তু এই বেদ, উপনিষদ, বেদাঙ্গ এর মধ্যে অনেক কিছু তথ্য লুকিয়ে আছে, যেগুলোকে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ হয়তো দুটো কি একটা কোশ্চেন বা 3টে কোশ্চেন এখান থেকে হবে, সেই কোশ্চেন যদি আমরা ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের পাস করাটা কিন্তু চাপ হয়ে যাবে। কারণ কম্পিটিশন লেভেল তোমরা ধরতে পারো, 2016-তে প্রায় 22 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল, 10 বছর কিন্তু কোনো এক্সাম হয়নি, 9 বছর। তাহলে এখন যদি আমরা এক্সাম দিই, সেটা কিন্তু প্রায় ডবল, অর্থাৎ 45 থেকে 50 লক্ষ কিন্তু এক্সামে বসতে চলেছে। এটা কিন্তু চিন্তা ভাবনা করবে, 45 থেকে 50 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এক্সামে বসতে চলেছে। তাদের মধ্যে থেকে যদি তোমাকে তোমার জায়গাটা নিয়ে আসতে হয়, তাহলে সেই রকম প্রিপারেশন কিন্তু তোমাদের দরকার। আর কি বললাম, যে বেদ থেকে বৈদিক সাহিত্য থেকে আমরা কি কি পড়বো, একটু ভালো করে এগুলোকে তৈরি করো। এবং যারা আমাদের পেড কোর্সের সঙ্গে যুক্ত আছে, তারাকে আমি খুঁটিনাটি তথ্য, অর্থাৎ A to Z তথ্য পিডিএফ আকারে দিচ্ছি, এবং তার সাথে সাথে ক্লাস হচ্ছে, আমাদের ক্লাসের যে রেকর্ড, সেই রেকর্ডও কিন্তু থাকছে। সেই রেকর্ডের শেষে কি করছি আমরা, আমাদের যে মক টেস্ট, অর্থাৎ দেখো বেদাঙ্গ, বেদাঙ্গ পড়ার পর বেদাঙ্গের উপরে কিছু মক টেস্ট, সেই মক টেস্টে কিছু কোশ্চেন যেগুলো আমাদের পরীক্ষাতে হতে পারে, সেই টাইপের কিছু কোশ্চেনও কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটি টপিককে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করতে পারো, এবং তার সাথে সাথে স্যার মক টেস্টটাও তোমরা দিতে পারো। কারণ এই মক টেস্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 3 থেকে 4 মাস তোমরা টাইম পাবে, তার মধ্যেই কিন্তু তোমার জীবনকে পাল্টে ফেলার মতো একটা সুযোগ আসছে। আর 2025 সালটা আগেই বলেছি, টিচার নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের WBSLST পরীক্ষার
নোটিফিকেশন আসতে চলেছে। WBPSCর পরীক্ষা নোটিফিকেশন সেটাও কিন্তু আমাদের অলরেডি সেপ্টেম্বরে পরীক্ষা হবে, এটা কিন্তু ঘোষণা হয়ে আছে। তার সাথে সাথে বিহারের মতো একটা জায়গা যেখানে সেখানেও কিন্তু টিচার নিয়োগের ক্ষেত্রে আমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ঝাড়খণ্ডে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেখানেও ডিসেম্বর নাগাদ এক্সাম হবে। ডিসেম্বরের মধ্যে কিন্তু অনেকগুলো তোমরা এক্সাম পাচ্ছ। তোমাদের প্রিপারেশনকে আরো অধিকভাবে তোমরা নিয়ে যাওয়ার জন্য কিভাবে তোমরা যাবে, কিভাবে এগোবে, তার সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এই কেএম টিউটর তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছে, এবং বিভিন্ন ব্যাচও তোমাদের সামনে নিয়ে আসছে, যেটাতে যার মধ্যে তোমরা এনরোল করে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার কিছু করতে পারো। তাহলে দেখো, বেদ থেকে যেটা বললাম, বেদ থেকে বেদের উক্তি, বেদের রচনাকাল, বেদের বিষয়বস্তু, অর্থাৎ 4টা বেদের ব্রাহ্মণ কি, শাখা কি, আরণ্যক কি, উপনিষদ কি, বেদাঙ্গ সম্পর্কে, তার সাথে সাথে বিভিন্ন ছন্দগুলো কি কি আছে, কল্পসূক্তর মতো কি কি আছে, এই যে A to Z তথ্য যেগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা তথ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তার সাথে সাথে দেখো, বেদ সম্পর্কে যে পুরোহিত আছে, সহকারী পুরোহিতকে, প্রধান পুরোহিতকে, ঠিক আছে, কোন বেদ কাকে দান করা হয়েছিল, ইত্যাদি A to Z টোটাল বিষয়বস্তু কিন্তু এখানে পেয়ে যাবে। আর বেদ থেকে যদি আরো বেশি কিছু প্রিপারেশন নিতে চাও, আমার একটা অলরেডি এখানে একটা নিজস্ব লেখা বই আছে, বেদদর্পণ। হ্যাঁ, বেদদর্পণ বই আছে, সেই বেদদর্পণ, হ্যাঁ, বইটা তোমরা কিন্তু নিতে পারো, এবং সেই বেদ দর্পণ থেকে বইটা নিলে তোমাদের বেদ সম্পর্কিত, অর্থাৎ নেটের সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা যদিও রচিত বা লেখা হয়েছে, কিন্তু যে কোনো SLST থেকে আরম্ভ করে TGT PGT, মানে যে যে জায়গায় সিলেবাস আছে তোমাদের বেদ, সেই সকল জায়গাতে তোমরা সেই সব পরীক্ষার জন্য এই বইটা তোমরা নিতে পারো। এখানে কিন্তু A to Z তথ্য কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে দেখো, বৈদিক সাহিত্যের মধ্যে দেখো, সাহিত্য দুটো ভাগে বিভক্ত বললাম, দুটো, একটা হলো বৈদিক সাহিত্য, একটা লৌকিক সাহিত্য। বৈদিক সাহিত্যের থেকে কিন্তু এই যে সিলেবাসটা আমি বললাম, সিলেবাস কিন্তু বেদ, উপনিষদ, বেদাঙ্গ এটুকুই দেওয়া আছে, কিন্তু তার বিষয় ভিতরে কিন্তু অনেক তথ্য আছে যেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এগুলো কিন্তু পড়ে তোমাদের জায়গা তোমরা নিশ্চিত করতে পারো। ক্লিয়ার? দেখো, তারপরে আমরা কি যাব, দেখো 1 নম্বর হলো বেদ সম্পর্কে আমরা কিন্তু জানলাম। এরপরে কি আসছে, দেখো সাহিত্য। সাহিত্য বলতে দেখো, এখানে কিন্তু লৌকিক সাহিত্যের কথাই কিন্তু বলা হচ্ছে সিলেবাসের মধ্যে। সাহিত্য দেখো, সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য জানতে হবে, সাহিত্যের ইতিহাস সম্পর্কে। সেই সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমরা দেখব। তার সাথে দেখো, আমাদের সিলেবাস মূলত যেটা উল্লেখ করে দিয়েছে রামায়ণ, অর্থাৎ লৌকিক সাহিত্যের যে আদি কাব্য, সেই আদি কাব্য রামায়ণ সম্পর্কে কি পড়বে, মহাভারত সম্পর্কে কি পড়বে একটু আলোচনা করেছি। রামায়ণ থেকে প্রথমে দেখবে কি বলতো, রামায়ণ থেকে প্রথমেই তোমরা পড়বে রচনাকাল, মানে যেভাবে তৈরি করব আমরা আর কি, রচনাকাল। রচনাকাল আসবে 1 নম্বর। 2 নম্বর আসবে টিকা এবং টিকাকার, টিকা প্লাস টিকাকার সম্পর্কে তোমাকে দেখতে হবে। 3 নম্বর টপিক কি দেখবো, রামায়ণের বিষয়বস্তু। রামায়ণের বিষয়বস্তুটা কি আছে। 4 নম্বর দেখবো রামায়ণের অপর নাম, অর্থাৎ রামায়ণকে অপর নামে কি কি নামে ডাকা হয়, তাদের বিভিন্ন চরিত্র সম্পর্কে তোমাকে পড়তে হবে। তারপরে 5 নম্বর টপিকে তোমাকে পড়তে হবে কি, রামায়ণে যে 7টি কাণ্ড আছে, 7টি কাণ্ডের ক্রম অনুসারে তার নামগুলো মনে রাখা। কারণ ক্রম অনুসারে এজন্যই বললাম, আমাদের কোশ্চেন এরকম হতে পারে, চতুর্থ কাণ্ডের নাম কি, পঞ্চম কাণ্ডের নাম কি, ষষ্ঠ কাণ্ডের নাম কি, এটা কোশ্চেন হতে পারে। তার সাথে সাথে এটাও কোশ্চেন হতে পারে, বৃহত্তম কাণ্ডের নাম কি, ক্ষুদ্রতম কাণ্ডের নাম কি। তাহলে ক্রম অনুসারে সেই যে আছে, ক্রম অনুসারে সেই কাণ্ডের নাম কিন্তু আমাদেরকে, এবং তার সাথে তার বিষয়বস্তু কি এবং ঘটনাসমূহ, অর্থাৎ কোশ্চেন দিল যে ঋষ্য সিংহ কে ছিল, কোশ্চেন হতে পারে, তার চরিত্র থেকে কোশ্চেন হতে পারে। অহল্যা উদ্ধার কোন কাণ্ডে ঘটেছে, এটাও কোশ্চেন হতে পারে, যে অহল্যা সাপ বিমোচন বা অহল্যা উদ্ধার কোন কাণ্ডে ঘটেছে, এটাও কিন্তু কোশ্চেন হতে পারে। তার জন্য ক্রম অনুসারে আমাদের ঘটনাগুলোকে পড়তে হচ্ছে, তার ক্রম অনুসারে কিন্তু আমাদেরকে কাণ্ডগুলো সম্পর্কেও দেখতে হবে। তারপরে দেখো, পরের যে 6 নম্বর টপিক দেখবে প্রক্ষিপ্ত অংশ, অর্থাৎ প্রক্ষিপ্ত কাণ্ড কোনগুলোকে বলা হচ্ছে, তার আদি শ্লোক কি, মা নিষেধ প্রতিষ্ঠান তমকম শাশ্বতে সমা ইত্যাদি যে শ্লোক আছে, সেই শ্লোক সম্পর্কে পড়তে হবে। তার ভবিষ্যৎবাণীটা কি ছিল রামায়ণের। রামায়ণ এর পরে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য, রামায়ণ অবলম্বনে রচিত বিভিন্ন নাটক, বিভিন্ন মহাকাব্য, বিভিন্ন চম্পু কাব্য। অর্থাৎ দেখো, রামায়ণ, মহাভারত, পুরাণ, এই তিনটিকে কি বলা হয়, উপজীব্য গ্রন্থত্রয়ীর মধ্যে এরা আসে। রামায়ণ, মহাভারত, পুরাণ, এই তিনটিকে একসঙ্গে বলা হয় কি, এরা হলো উপজীব্য গ্রন্থত্রয়ী। মানে এই গ্রন্থগুলো রামায়ণ থেকে, মহাভারত থেকে, পুরাণ থেকে অধিকাংশ নাটক, অধিকাংশ মহাকাব্য, অধিকাংশ চম্পু কাব্য কিন্তু রচিত হয়। তাহলে রামায়ণ থেকে কি কি মহাকাব্য, কি কি নাটক, কি কি গদ্য কাব্য, কি কি চম্পু কাব্য ইত্যাদি রচনা করা হয়েছে, তার কিন্তু ফুল ডিটেলস তোমাদেরকে জানতে হবে। আর যার তথ্য কিন্তু আমরা A to Z আমাদের যে সিলেবাস আছে তার মধ্যে কিন্তু আমরা পড়বো, বা আমাদের যে
পেড ব্যাচ চলছে, সেখানে কিন্তু এ টু জেড তথ্য তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হচ্ছে এবং ক্লাসও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এইভাবেই এগুলোকে আলোচনা করা হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই সুযোগটা তোমরা এখান থেকে নিয়ে ক্লাস করে তোমার প্রিপারেশনকে কি বললাম আরো বেটার কিছু করতে পারো। ক্লিয়ার? তারপরে দেখো মহাভারত, মহাভারতের ঠিক সেম কিছু পড়তে হবে তোমাদেরকে, যেটা রামায়ণ অবলম্বনে বললাম। মহাভারতের রচনাকাল কি আছে, তার টিকাকাল সম্পর্কে পড়তে হবে, ক্রম অনুসারে বিষয়বস্তু এবং ঘটনাসমূহ, ক্রম অনুসারে বিষয়বস্তু এবং ঘটনাসমূহ, অর্থাৎ আমাদের মহাভারতের যে মানে অধ্যায়গুলো আছে বা পর্ব যেগুলোকে আমরা বলবো না, হ্যাঁ, যেমন আদি সভা, আদি পর্ব, সভা পর্ব, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সপ্তি, স্ত্রী, শানি আছে না, আদি সভা বন, আদি সভা বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সপ্তি, স্ত্রী, শান্তি, এইভাবে 18টা যে মহাভারতের পর্ব আছে, দেখো 18টি পর্ব সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে যে মহাভারতের কি কি অধ্যায়গুলো আছে, তার সাথে সাথে কোন পর্বে কি কি ঘটনা ঘটেছে, অর্থাৎ কোন পর্বে কি কি ঘটনাগুলো এসছে সেটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানা দরকার, এবং তার প্রক্ষিপ্ত অংশ কি সেটা সম্পর্কে পড়বে। শ্রীমদ্ ভগবত গীতা, মহাভারতের মধ্যেই আমরা পাবো, শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। মহাভারতের অপর নাম যেটা আলোচনা করেছি, বিভিন্ন চরিত্র থেকে এখান থেকে, হ্যাঁ, দেখবো আমরা মহাভারতের বিভিন্ন চরিত্র, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য মহাভারত থেকে, এখান থেকেও কি নাটক, কি মহাকাব্য, কি চম্পু কাব্য ইত্যাদি যে সকল রচনাগুলো মহাভারতকে অবলম্বন করে রচিত হয়েছে তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। এখান থেকে কিন্তু যে কোশ্চেন হয় সেই কোশ্চেন কিন্তু এভাবেই হবে, এর অতিরিক্ত যে বিরাট কিছু কোশ্চেন হয় তা কিন্তু হয় না। এই তথ্যগুলো তোমাদেরকে জানতেই হবে। আর তার সাথে দেখো পুরাণ আমাদের আসছে, রামায়ণ মহাভারত, তার সাথে পুরাণ। পুরাণ বলতে কোশ্চেন কি হতে পারে এখান থেকে, পুরাণের বৈশিষ্ট্য, ঠিক আছে, পুরাণের বিভিন্ন বৈশিষ্ট্য, পুরাণের রচনাকাল, পুরাণের 5টি লক্ষণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণ, পুরাণের লক্ষণ। এখান থেকে কিন্তু নেট বলো, সেট বলো, টিজিটি পিজিটি যে যে জায়গাতে পুরাণের সিলেবাস আমরা পাবো সেই সেই জায়গাতে পুরাণের যে লক্ষণ আছে, পঞ্চলক্ষণ, স্বর্গ, প্রতিসর্গ, বংশ আছে না, সেইভাবে কিন্তু পুরাণের লক্ষণ থেকে কোশ্চেন কিন্তু মাস্ট থাকে। ঠিক আছে, এই লক্ষণ এবং তার আলোচিত যে আরো যে লক্ষণ আছে সেগুলো আমরা দেখব। এছাড়াও পুরাণের যে 18টি পুরাণ আছে টোটাল আমাদের, ঠিক আছে, তো সেগুলোকে যে গুণ দ্বারা, অর্থাৎ সপ্তগুণ, হ্যাঁ, সাত্ত্বিক পুরাণ কোন কোন পুরাণকে বলা হচ্ছে, রাজসিক পুরাণ কোন কোন পুরাণকে বলা হচ্ছে, তামসিক পুরাণ কোন কোন পুরাণকে বলা হচ্ছে, কোন পুরাণ সব থেকে বৃহত্তম শ্লোক আছে, কোন পুরাণে ক্ষুদ্রতম শ্লোক আছে, কোন পুরাণের মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক আছে, এই যে বিশাল একটা তথ্য, এই পুরাণের মধ্যেও কিন্তু সেই তথ্যগুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ সিলেবাসের মধ্যে আমাদের সেইভাবেই কিন্তু এগুলো উল্লেখ করা আছে। তাহলে পুরাণের বিষয়বস্তু, তাদের শ্লোক সংখ্যা, এবং তার সাথে সাথে মহাপুরাণ দেখছি আমরা, উপপুরাণ সম্পর্কেও আমাদেরকে দেখতে হবে, যে পুরাণকে 2 ভাগে বিভক্ত করেছে, মহাপুরাণ এবং উপপুরাণ। উপপুরাণ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো, সেইভাবেই কিন্তু এই যে কোর্স, সেই কোর্সে কিন্তু দেওয়া হচ্ছে। আর পুরাণ অবলম্বনে রচিত বিভিন্ন গ্রন্থ, যেমন নাটক হতে পারে, বিভিন্ন অভিজ্ঞান শকুন্তলম, পদ্মপুরাণ থেকে নেওয়া ইত্যাদি ভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে রামায়ণ, মহাভারত, পুরাণ এই 3টি গ্রন্থকে কি বলেছিলাম, উপজীব্য গ্রন্থত্রয়ী, অর্থাৎ এই 3টি গ্রন্থ থেকে অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু তথ্য কিন্তু এইখান থেকে তোমরা পেতে পারো। পরবর্তী যে সকল লেখকগণ আছে, তারা কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু তথ্য নিয়ে কিন্তু পরবর্তী তথ্য বা নাটক, মহাকাব্য, চম্পু কাব্য ইত্যাদি মানে গ্রন্থ কিন্তু এরা রচনা করে গেছে। তাহলে সাহিত্যে দেখো 1 নম্বর আমরা পড়লাম বেদ, 2 নম্বর দেখলাম লৌকিক সাহিত্যের মধ্যে রামায়ণ, মহাভারত, পুরাণ, এটা খুব প্রসিদ্ধ গ্রন্থ। তারপরে দেখো হরিবংশ সম্পর্কেও আমাদেরকে দেখতে হবে, যে হরিবংশ পুরাণের মধ্যেই একটা চলে আসে ভাগ, ঠিক আছে। গীতা দেখো আমি অলরেডি আলোচনা করে নিয়েছি, শ্রীমদ্ ভগবত গীতা, কারণ মহাভারত যে পড়ছি, মহাভারতের যে ভীষ্ম পর্ব, তার সেখানে কিন্তু আমরা শ্রীমদ্ ভগবত গীতা আমরা এখন পেয়ে যাচ্ছি, এটা আলোচনা করছি। তাহলে রামায়ণ থেকে কি পড়তে হবে বললাম, মহাভারত থেকে বললাম, পুরাণ থেকে বললাম হরিবংশ, পুরাণের মধ্যে চলে আসছে গীতা, বেদ, উপনিষদ, বেদাঙ্গ। তাহলে এই যে তথ্য, সাহিত্য থেকে কিন্তু এই তথ্যগুলোই তোমাদেরকে পড়তে হচ্ছে, এর অতিরিক্ত কিচ্ছু পড়তে হচ্ছে না, যেটা কিনা টোটাল পুঙ্খানুপুঙ্খ রূপে সাজানো রয়েছে আমার পিডিএফ এর মধ্যে, বা আমার সাজেশন যে তোমাদেরকে যে নোটপত্র দেওয়া হবে, যেখানে পেড গ্রুপে পড়ানো হচ্ছে, এ টু জেড তথ্য কিন্তু এগুলো আমার তৈরি করা আছে। ক্লিয়ার? এরপরে যেটা তোমাদেরকে পড়তে হবে, দেখো সেটা কি পাচ্ছি আমরা, এরপরে আমরা দেখবো মনু সংহিতা, অর্থাৎ একটি ধর্মশাস্ত্রমূলক একটি রচনা, মনু সংহিতা। মনু সংহিতার 7ম অধ্যায়টা বিশেষ করে আমাদের পাঠ্য, সেই 7ম অধ্যায় হচ্ছে রাজধর্ম। এখান থেকে কোশ্চেন হতে পারে, ব্যাসন সম্পর্কে কোশ্চেন হতে পারে, কামজ ব্যাসন কি, ক্রোধজ ব্যাসন কি, দুর্গ সম্পর্কে কোশ্চেন হতে পারে, রাজার কি কি
একটা বৈশিষ্ট্য থাকতে পারে, হ্যাঁ, একটা বালক হলেও তাকে রাজা হিসাবে গণ্য করতে হবে, বিভিন্ন যে বৈশিষ্ট্য মনুসংহিতা সম্পর্কে, এই মনুসংহিতা থেকে তোমাদেরকে সেই সব তথ্যগুলো পড়তে হবে। তারপরে তোমরা পাবে অর্থশাস্ত্র, অর্থ বিষয়ক শাস্ত্র যেখানে আসছে, যেমন বিনয় আধিকারিক সেখানে হতে পারে, ঠিক আছে, সেখানে কি হতে পারে, সেখানে বিনয় আধিকারিক হতে পারে মনুসংহিতা। মনুসংহিতা থেকে কি বললাম, টিকা টিকাকারটা দেখছো সপ্তম অধ্যায় দেখবে, আর এখানে বিনয় আধিকারিক সম্পর্কে আমাদেরকে অর্থশাস্ত্র পড়তে হবে। আর অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমরা কি পড়বে, দেখো অভিজ্ঞান শকুন্তলম থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, এখান থেকে আমাদেরকে দেখতে হবে তার 7টি অঙ্ক ভালো করে আমাদেরকে পড়তে হবে, এবং 7টা অঙ্কের যে কি নাম, হ্যাঁ, অঙ্কের নামগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। প্রথম দেখো আশ্রম প্রবেশ, আশ্রম নিবেশ ইত্যাদি ভাবে, চতুর্থ অঙ্ক বিদায় অঙ্ক, পঞ্চম অঙ্ক পশ্চাতাপ অঙ্ক, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে টোটাল কিন্তু যে না পঞ্চম অঙ্ক প্রত্যাখ্যান অঙ্ক, ষষ্ঠ অঙ্ক পশ্চাতাপ, ঠিক আছে, এইভাবে অভিজ্ঞান শকুন্তলমের 7টি যে অঙ্ক আছে, 7টি অঙ্কর নাম তোমাদেরকে জানতে হবে। তারপরে এক নজরে, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলমের যে সকল বিষয়বস্তু হতে পারে, তাদের বিদূষকের চরিত্র কি আছে, তাদের পঞ্চকী চরিত্র কি আছে ইত্যাদি ভাবে বিভিন্ন নাটকের চরিত্রগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে, নায়ক নায়িকা কি আছে, বিদূষক ইত্যাদি প্রধান প্রধান শ্লোক সম্পর্কে ধারণা আমাদেরকে একটা রাখতে হবে। মানে এই যে বিষয়বস্তু, এগুলো সাহিত্যের দিক থেকে পাচ্ছি। এছাড়াও কিন্তু সাহিত্য দেখো, এছাড়াও এখানে সাহিত্যের আরো কিছু তথ্য পড়তে হবে যেটা সিলেবাসের মধ্যে নেই। এই দেখো, সাহিত্যের আমাদের সিলেবাসের মধ্যে নেই সেরকম কিছু তথ্যও কিন্তু আমাদের পড়তে হবে। যেমন কিরকম, যেমন বলি, সাহিত্য সিলেবাসের মধ্যে নেই সেরকমও পড়তে হবে, যেমন কাব্য সাহিত্য আমাদেরকে পড়তে হবে। কাব্য সাহিত্য বলতে কি আসবে, কাব্য সাহিত্য বলতে দেখো যে সকল কাব্য রচনা হয়ে, যেমন অশ্বঘোষ, কালিদাস, ভারবী, কুমার দাস, ভট্টি, মাঘ, হ্যাঁ, শ্রীহর্ষ, প্রমুখ কাব্যকার, এই সকল যে কাব্যকারগুলো তাদের জীবন সম্পর্কে তথ্য, তাদের কাব্য প্রতিভা, তাদের জীবন চরিত্র যেটা আছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে। তাদের কাব্য প্রতিভা অর্থাৎ কোন রচনাটা কে করে গেছে। দেখো অশ্বঘোষ বিরচিত বিভিন্ন গ্রন্থ যেগুলো আছে, কালিদাস বিরচিত বিভিন্ন নাটকগুলো কি কি আছে, এইভাবে কিন্তু কাব্য প্রতিভা বা কাব্য সাহিত্যের দিক সেটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। পরবর্তী দেখো নাট্য সাহিত্য হতে পারে, নাট্য সাহিত্য তোমাদেরকে দেখতে হবে, অর্থাৎ নাট্য সাহিত্যের উৎপত্তি এবং বিভিন্ন বিভাগগুলো জানতে হবে কিরকম। নাট্য সাহিত্যের অবদান হিসাবে অশ্বঘোষ, ভাস, কালিদাস, শূদ্রক, শ্রীহর্ষ, ভবভূতি, ভট্টনারায়ণ, বিশাখ দত্ত, রায়শেখর প্রমুখ যে সকল নাট্যকার এবং তাদের নাটক সম্পর্কে আছে, সেই নাটক সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু জানতে হবে। ডাইরেক্ট কোশ্চেন দিল ভট্টনারায়ণ বিরচিত নাটকটির নাম কি, ঠিক আছে, ভট্টনারায়ণ বিরচিত নাটকটির নাম কি, বেনি সংহার আমরা পেয়ে যাব। ঠিক এইভাবে ভবভূতি করুণ রস প্রধান নাটক কোনটা, ভবভূতির করুণ রস প্রধান নাটক কোনটা, উত্তরামচরিত ইত্যাদি পেয়ে যাব। এই যে তথ্যগুলো, এগুলো তোমাদেরকে ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এই যে সিলেবাস দেখো, সাহিত্যের যে সিলেবাস আমি বললাম, আর সাহিত্যের সিলেবাস আর ঝাড়খণ্ডের যে এসএসসি অর্থাৎ ঝাড়খণ্ড এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন যে এক্সাম নিতে চলেছে, আর সাহিত্যের সিলেবাস কিন্তু সেম। অর্থাৎ এই এক্সাম তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, ঝাড়খণ্ডের এক্সামটা কিন্তু তোমাদের আরো সহজ হয়ে যাবে। ঝাড়খণ্ডে কিন্তু কোনো ব্যাকরণ নেই, যে পিজিটি সিলেবাস আছে সেখানে কিন্তু কোনো ব্যাকরণ আমরা কিন্তু পাই না বা পাবো না, কোনো ব্যাকরণ নেই। তাহলে এই সাহিত্যটা একটু ভালো করে পড়লে তুমি আরো কিন্তু অনেকগুলো পরীক্ষার জন্য কিন্তু তুমি তৈরি হতে পারছো। এছাড়াও নেট সেটের জন্যও কিন্তু তোমাদের এই যে সিলেবাস এটাই কিন্তু তোমরা চলবে, এটাকেই তোমরা সেখানেও পড়তে পারো। তারপরে দেখো এবারে পাবো কি গীতিকাব্য। গীতিকাব্য মানে কি, গীতিকাব্যের সংজ্ঞা, অর্থাৎ গীতিকাব্য কাকে বলে, গীতিকাব্য সমূহেদের নাম ও রচনাকার, মানে গীতিকাব্য কে কি রচনা করে গেছে তাদের নাম এবং তাদের রচনাকারগুলো কি কি আছে। এছাড়াও অশ্বঘোষ, কালিদাস, ঠিক আছে, ভর্তৃহরি, মানভট্ট, জয়দেব ইত্যাদি যে সকল কবি আছে সেই কবিদের গীতিকাব্য সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু আমাদেরকে জানতে হবে, তাদের গীতিকাব্য সম্পর্কে তারা কে কি বলে গেছে, তাদের অবদানটা কি আছে। তাহলে কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য আর গীতিকাব্য। এরপরেও দেখো সিলেবাসে উল্লেখ নেই কিন্তু আমাদেরকে পড়তে হয় কি, কথা কাব্য। কি পড়তে হয়, কথা কাব্য। সিলেবাসের মধ্যে নেই কিন্তু পড়তে হবে কথা কাব্য। কথা কাব্য হচ্ছে, কথা কাব্যের মূল উদ্দেশ্য কি ছিল, যে গল্প গ্রন্থগুলো, বিভিন্ন গল্প সাহিত্যের রচনা, পঞ্চতন্ত্র রচনা কে করেছে, হিত উপদেশের রচনা কে করেছে, তাদের বিষয়বস্তুগুলো কি কি আছে। তাহলে কথা কাব্যের মূল উদ্দেশ্য বিভিন্ন গল্প সাহিত্যের রচনা এবং রচনাকার, পঞ্চতন্ত্র, বৃহৎ কথা, বৃহত্রয়ী, হিত উপদেশ, শুক সপ্ততি কথা, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি প্রমুখ যে গল্পগ্রন্থ তাদের সম্পর্কেও কিন্তু একটা সাধারণ ধারণা তোমাদের মধ্যে আনতে হবে, তা না হলে কিন্তু সিলেবাস কিন্তু তুমি কভার করতে পারবে না বা আমাদের এক্সামের জন্য কিন্তু চাপ হয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে দেখতে হবে কি গদ্য কাব্য। গদ্য কাব্যের মধ্যে বিভিন্ন গদ্য কাব্য ও তাদের রচয়িতা, গদ্য কাব্যগুলো কি আছে, দশকুমার চরিত্র রচয়িতাকে, কাদম্বরীর রচয়িতাকে। তাহলে গদ্য কাব্য তাদের রচয়িতা সম্পর্কে আমরা জানতে হবে, একটা সম্যক ধারণা কিন্তু আমাদের মধ্যে দরকার যে কিভাবে।
এছাড়াও সুবন্ধু, দণ্ডী, বাণভট্ট, হ্যাঁ, অম্বিকা দত্ত ব্যাস ইত্যাদি তাদের যে গদ্য কাব্যগুলো আছে সেই গদ্য কাব্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। গদ্য কাব্য সম্পর্কেও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাছাড়া আমরা কি তৈরি করব না, এখানে আমরা চম্পু কাব্য দেখতে পারি। চম্পু কাব্যের বিভিন্ন সংজ্ঞা, চম্পু কাব্যের সংজ্ঞা, বিভিন্ন চম্পু কাব্যের নাম ও তার রচনাকার, ঠিক আছে, নলচম্পু, রামায়ণ চম্পু ইত্যাদি প্রসিদ্ধ যে সকল চম্পু কাব্য আছে সেই চম্পু কাব্য সম্পর্কে আমাদেরকে একটা সম্যক ধারণা, তাদের লক্ষণ কি, কে কোন চম্পু কাব্যকে রচনা করেছে, এটা কিন্তু আমাদেরকে জেনে রাখা খুবই দরকার। কারণ যে লেভেলের একটা প্রিপারেশন আমরা নিতে চলেছি, একটা বিরাট একটা বড় এক্সামের চিন্তাধারা, সেখানেও যে কম্পিটিশন হতে চলেছে, তোমরা যদি প্রিপারেশনটা প্রত্যেকের থেকে একটু আলাদা না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। ক্লিয়ার? তারপরে দেখো ঐতিহাসিক কাব্য। ঐতিহাসিক কাব্য কি, ওই প্রসিদ্ধ ঐতিহাসিক কাব্য যেমন হর্ষচরিত, নব সাহসাঙ্ক চরিত, বিক্রমাঙ্ক দেবচরিত, হ্যাঁ, রাজতরঙ্গিনী, রামচরিত, কুমার পাল চরিত ইত্যাদি বিভিন্ন যে ঐতিহাসিক কাব্যগুলো আছে তাদের যে একটা সাধারণ ধারণা, কে কি কাব্য রচনা করেছে, এই ধারণাটাও কিন্তু তোমাদের মধ্যে জানতে হবে। তবেই তুমি একটা সাহিত্যের যে সিলেবাস, সেই সাহিত্যের সিলেবাসটা তুমি শেষ করবে। আমাদের দেখতে এইটুকু সিলেবাস, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি, কিন্তু তার মধ্যে অনেক তথ্য আছে, ঠিক আছে, তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে এবং সেটা দেখলেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমরা একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আর এর জন্য দেখো আমি কি বললাম, আমাদের যে পেড ব্যাচ সেটা কিন্তু শুরু হয়েছে। আমাদের কেএম টিউটরের সেই পেড ব্যাচ কিন্তু এখানে শুরু করেছে। 7407083623 এই নাম্বারে তোমরা কল করে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারো। এখন প্রতি সপ্তাহে প্রায় 3টে করে ক্লাস হচ্ছে। দেখো প্রতি সপ্তাহে প্রায় 3টে করে ক্লাস কিন্তু এখন চলছে, পরবর্তীতে আরো ক্লাস হয়তো যদি সিলেবাস শেষ করার জন্য বাড়লেও বাড়তে পারে। দেখো সাহিত্য থেকে তাহলে একটা সম্যক ধারণা তোমরা পেলে যে সাহিত্যের কোন কোন দিকগুলো পড়বো, সাহিত্যের ইতিহাস থেকে আরম্ভ করে টোটাল তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। এর পরের যে পার্ট দেখো, অর্থাৎ ব্যাকরণ, ব্যাকরণ থেকে কি কি পড়বে বা কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি যে আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানেও কিন্তু ব্যাকরণ সম্পর্কেও তোমাদেরকে খুঁটিনাটি তথ্য কিন্তু এখানে জানানো হবে বা পড়ানো হবে। ঠিক আছে, তো কিভাবে তোমরা এগুলো দেখবে বা কোন কোন টপিকগুলো দেখবে, যেটা ধরো বারবার কোশ্চেন হচ্ছে স্যার কোন কোন দিকটা পড়বো ব্যাকরণের ক্ষেত্রে আমরা, তো সেক্ষেত্রে দেখো যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেটা একটু ভালো করে দেখে নাও। 1 নম্বর পড়তে হবে কারক। কারক যে আছে 6টি কারক, 7টা বিভক্তি, প্রত্যেকটি সূত্র ধরে ধরে কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং তার উদাহরণ সহযোগে পড়তে হবে। এদের যে টোটাল তথ্য আছে বা বিভিন্ন যে ক্লাসগুলো আছে সেটাও কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যে প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন কারক থেকে কি কোশ্চেন এসেছে সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে ব্যাখ্যা করব। অর্থাৎ আমাদের যে পেড ব্যাচে কোন কোন কারক থেকে কি কি কোশ্চেন এখনো পর্যন্ত হয়েছে, ধরো কলেজ লেভেলের এক্সামে কি কি কারক পড়তে পারে, হ্যাঁ, আমাদের এম এর এক্সামে কি কি পড়তে পারে, বিভিন্ন টিজিটি পিজিটি বা অন্যান্য রাজ্যের যে সকল এক্সাম হয় আমাদের এই স্কুল লেভেল এক্সামের ক্ষেত্রে সেখানে কি কি কারক পড়তে পারে, সেই টোটাল তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব। যে কিভাবে তৈরি হওয়া যায় সে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি কিন্তু এখানে তোমাদেরকে জানানো হবে। কারক সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা পাঠতে হবে, সমাস দেখতে হবে, সমাসের বিভিন্ন যে ভাগগুলো সেই বিভিন্ন ভাগ সম্পর্কে তোমাকে পড়তে হবে, অব্যয়ভাব সমাস কি, দ্বন্দ্ব সমাস কি, তৎপুরুষ সমাস কি, হ্যাঁ, বহুব্রীহি সমাস কি ইত্যাদি ভাবে কিন্তু আলোচনা করা হবে। সন্ধি, সন্ধি দেখো 3 প্রকারের যে সন্ধি আছে সেই সন্ধি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি ইত্যাদি সূত্র সহকারে এ টু জেড তথ্য এগুলো আমাদের তৈরি করা আছে। তোমরা একটু দেখলেই এর থেকে সহজ জিনিস কিছু হয় না। অনেকে গ্রামার সম্পর্কে ভয় পায়, তো গ্রামারে যদি আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করো, ঠিক আছে, তো সেখানে দেখতে পাবে যে এর থেকে সহজ জিনিস কিছু হয় না, যে সাহিত্য ছেড়ে দিয়ে রামায়ণ মহাভারত ছেড়ে দিয়ে স্যার আমরা গ্রামারই পড়বো, এই ধারণাটা আমি তৈরি করে দেবো তোমাদের মধ্যে। এরপরে দেখো তোমরা পাবে শব্দরূপ। শব্দরূপ বলতে বিভিন্ন যে সিলেবাসের মধ্যে কিছু শব্দরূপ দেওয়া আছে, অকারান্ত, আকারান্ত, হস্যইকারান্ত থেকে বিভিন্ন যে শব্দরূপগুলো আছে সে সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। ট্রিক্স অনুযায়ী আমি বলে দেবো যে এক শব্দরূপ মনে রাখার যে বিভিন্ন ট্রিক্সগুলো আছে, কিভাবে মনে রাখবে, কোথায় কোন স্পেলিংটা ঠিক হতে পারে, সেগুলোও কিন্তু আমরা আলোচনা এখানে করব। ধাতুরূপ সম্পর্কেও তোমাদেরকে তথ্য দেওয়া হবে, ধাতুরূপ কি, শব্দরূপ কি রকম আসবে, ধাতুরূপ কি আলোচনা হবে। এর সাথে সাথে দেখো প্রত্যয়, প্রত্যয় থেকে 3টে টপিক এখানে আছে। দেখো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় থেকে বহু কোশ্চেন এখানে আসে। স্ত্রী প্রত্যয় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। স্ত্রী প্রত্যয়টা অন্যান্য পরীক্ষাতে থাকে, যেমন নেটে থাকে, তোমাদের টিজিটি পিজিটি, অন্যান্য যে সকল স্কুল হাই স্কুল লেভেলে যে সকল এক্সামগুলো হয় সেখানে জায়গাতে থাকে। তাছাড়াও কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এগুলোও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে দেখো কারক, সমাস, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ আর প্রত্যয় 4টে টপিক ভালোভাবে পেলে। এছাড়াও দেখো কিছু কিছু টপিক আমাদের এসএলএসটির জন্য উল্লেখ করা থাকে বিকল্প, অর্থাৎ বিকল্প কিছু পদ দিতে পারে, ব্যুৎপত্তি কিভাবে নিয়োগ হতে পারে, অব্যয় কোন জায়গায় কি প্রয়োগ হতে পারে,
সনন্ত ধাতু, জঙন্ত ধাতু, নাম ধাতু, ঠিক আছে, এটাও এই তিনটে যে ধাতু আছে এই সম্পর্কেও তোমাদেরকে পড়তে হতে পারে। বিভিন্নভাবে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হবে, কোন জায়গায় কি হচ্ছে। আমাদের যে এক্সাম হচ্ছে, কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনও আমরা নিয়ে আসার চেষ্টা করবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি কি হয়েছে। হ্যাঁ, যে এই নাম ধাতু বা সনন্ত জনন্ত কিভাবে এসছে, অশুদ্ধি সংশোধন কোন কোন কোশ্চেন সেখানে এসেছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং প্র্যাকটিস কোশ্চেন আমরা নিয়ে আসবো। এছাড়াও দেখো তোমরা পাবে এখানে কি এক কথায় প্রকাশ, ঠিক আছে, বিভিন্ন এক কথায় প্রকাশও কিছু তোমাদেরকে জানতে হবে। এখানে অর্থ পার্থক্য দেখতে হবে। হ্যাঁ, দুটো শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য, একই শব্দ কিন্তু কিভাবে পার্থক্য হয়ে যাচ্ছে দেখবো। অনুবাদ তোমাদেরকে শিখতে হবে, তা না হলে পরীক্ষাতে কিন্তু এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে অনুবাদটা কিন্তু তোমাদের একটা বিরাট বড় ভূমিকা রাখে, এটা কিন্তু ভালো করে তোমাকে জানতেই হবে এই জায়গাগুলো, ঠিক আছে। কারিকা ব্যাখ্যা, ব্যাকরণ এবং বিভিন্ন যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্ন, আর বলছে যুক্ত সন্ধি, সন্ধি তো আমরা অলরেডি আগেই দেখেছি। তাহলে গ্রামার থেকেও যে বিরাট কিছু তথ্য তা কিন্তু নয়, একটা সিলেবাস একটা সাধ্যের মধ্যেই আছে, কিন্তু আমাদেরকে এই 4 মাসের মধ্যে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে বিভিন্ন বই তোমরা অবশ্যই ফলো করতে পারো, তার সঙ্গে সাজানো গোছানো একটা নোটের দরকার পড়বে। যেই জায়গাতে একটা জায়গা থেকে আমি বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাব এবং সেগুলোকে আমি ক্রমানুসারে পড়বো বা রিভাইজ দিতে পারবো। আর সেই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য নিয়ে আসছে কে, কেএম টিউটর। কেএম টিউটর সেই সুযোগটা তোমাদেরকে এনে দিচ্ছে। 7407083623 এই নাম্বারে তোমরা কল করে তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারো। তোমরা চাইলে এখানে ক্লাস নিতে পারো বা অলরেডি ক্লাস এখানে শুরু হয়েছে, এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রী ক্লাসে যুক্ত হয়ে গেছে। তাহলে তুমিও যদি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিলাম এই নাম্বারে তোমরা যুক্ত হয়ে ক্লাসটা শুরু করতে পারো। কারণ হাতে কিন্তু সময় বেশি নেই, তোমরা আগেই তোমাকে বলেছি 3 থেকে 4 মাসের মতো তোমরা টাইম পাবে। এখন আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে সপ্তাহে 3 দিন করে এই ক্লাসটা শুরু হচ্ছে, এটা যদি সিলেবাস শেষ করার প্রয়োজনে বা প্র্যাকটিসের জন্য এটাকে আমি 4 দিনও করতে পারি, যে সপ্তাহে 4টা দিন করেও ক্লাস হতে পারে এবং ক্লাসগুলো প্রতি সন্ধ্যায় হবে, মানে সন্ধ্যের দিকে হবে। হয়তো 7টার পরে হতে পারে, এইরকম ভাবেই ক্লাসগুলোকে রাখা হচ্ছে যাতে প্রত্যেকেরই সুবিধা হয় যে এই ক্লাসগুলোকে তারা যাতে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে সিলেবাস সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিলাম। যদি সিলেবাস চেঞ্জ হয়, সামথিং কিছু একটা চেঞ্জ হবে, যে বিরাট কিছু চেঞ্জ তা কিন্তু নয়। ব্যাকরণ ব্যাকরণই পড়তে হবে, সাহিত্য সাহিত্যই পড়তে হবে। হয়তো কোনো একটা জায়গা তোমাকে হয়তো মহাভারত কেটে দিয়ে একটা অন্য কাব্য দিয়ে দিল, রামায়ণ কেটে দিয়ে একটা কোনো কাব্য দিয়ে দিল, ব্যাস, এর থেকে অতিরিক্ত কোনো চেঞ্জ কিন্তু হবে না। তাহলে এটাকে ভালো করে তোমরা দেখো এবং এর প্রিপারেশনটা তোমরা আরো বেটার করো, এই আশা রাখবো। এবং যারা ভাবছো যে কোচিং নেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, তারা কিন্তু টেক্সট বুকগুলো ভালো করে ফলো করো, কারণ যাতে এই যে সুযোগ তোমরা পাচ্ছ এর পরবর্তী কবে সুযোগ পাবে এক্সাম দেওয়ার মতো সেটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু আমি কেন কেউই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 9 বছর পর এক্সাম হতে চলেছে, তাহলে এর পরবর্তী এক্সাম কবে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। যাই হোক, আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অবশ্যই আসবো। যারা চ্যানেলটি প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে সংস্কৃত রিলেটেড বিভিন্ন তথ্য কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। নমস্কার।